Briefing in progress. তো টেস্ট ওয়ানটা আগে একটু বলি আর কি। তো টেস্ট ওয়ানের কোশ্চেনটা আগে একটু দেখাই, তাহলে সবগুলো আমি একটু বলবো পরবর্তীতে, যাতে আপনাদের এই কোশ্চেন অ্যান্সার গুলো একই রকম অ্যান্সার হয় সবার ক্ষেত্রে। তো এই যে একটা ছবি দেওয়া আছে, দেখেন ছবিটা দেখে আপনারা বুঝবেন না এটা কি জিনিস ছিল। প্ল্যান্ট টিস্যু গিভেন বিলো। তো প্ল্যান্ট টিস্যু তো অনেক টাইপের থাকে। নিচে লেখা আছে ভাস্কুলার বান্ডেল, তাহলে ভাস্কুলার বান্ডেল বললে বুঝতে হবে এটা কন্ডাক্টিভ টিস্যু। কন্ডাক্টিভ টিস্যু মানে হলো হয় জাইলেম হবে না ফ্লুয়েম হবে, অথবা দুইটা হবে। আচ্ছা, এখানে which organelle is missing in the ট্রাইকোমোনাস? আপনারা এটার নাম হয়তো জানেন আর কি। ট্রাইকোমোনাসের মধ্যে কোন অর্গানেলটা মিসিং আছে? মাইটোকন্ড্রিয়া। তো এটা না লিখলে আপনারা বুঝতে পারবেন যে মাইটোকন্ড্রিয়া হবে অ্যান্সার। আচ্ছা, আমি এটা একটু পেজে নিয়ে যাবো। অ্যান্সার হবে মাইটোকন্ড্রিয়া। ট্রাইকোমোনা মিসিং আছে কিসের মধ্যে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তো আপনাদেরকে এইগুলো বলার আগে আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যে কোশ্চেন নাম্বার অনেকেই অনেকভাবে লিখবেন। তো কোশ্চেন নাম্বারটা একটু সুন্দর করে লেখা লাগে আর কি। আমি একটু সিস্টেমটা বলে দিচ্ছি, দেখেন আপনারা পরবর্তী পরীক্ষাগুলো যাতে এরকম হয়। তো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার অথবা অ্যান্সার নং 1A, প্রথমটার ক্ষেত্রে পুরাটা এক লাইনে লিখবেন, এটা একসাথে লিখবেন। পরেরগুলোর ক্ষেত্রে 1B, এই ওয়ান কথাটা লেখা লাগবে, কোশ্চেন নাম্বারটা লেখা লাগবে অপশনটার সাথে। 1C, 1D, এভাবে লিখবেন। তো যা ক্লিয়ার বোঝা যায়, এত কষ্ট করে পরীক্ষা দিলেন, এই পরীক্ষা যদি একটা কোশ্চেন নাম্বার মিসিং হয়, এক্সামিনাররা অত অ্যালার্ট থাকবে না। এই জন্য আপনার ক্ষতি হবে, পার্সোনাল ক্ষতি, এক্সামিনারের কিছুই হবে না। আর যদি আপনি ক্লিয়ারলি লিখেন, তখন ওনাদের চোখে পড়লে মার্কিং করবে, আদারওয়াইজ করবে না। তো এটা গেল একটা। আরেকটা হলো যে আপনারা আরেকটা কাজ করেন না, যে আহ, যেটা ডেফিনেশন চাইবে আপনার ডেফিনেশন তৈরি করে লিখতে হবে, স্কল ইজ নলেজ, এইভাবে লিখতে হবে। আর জেনারেলি পয়েন্ট আউট করে লিখতে হবে কোন কোন জিনিসগুলো, সেগুলো একবার একটু বলে দিই। যেমন যে কোনো কিছু ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স গুলো পয়েন্ট আউট করে লিখতে হয়। তারপরে সিমটমস, রেমেডি, প্রিভেনশন, প্রিভেনশন, তারপরে সিমিলারিটিস, এগুলো পয়েন্ট আউট করে লিখতে হয়। তারপরে ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, ইম্পর্টেন্স, সিগনিফিকেন্স, এই এই কয়েকটা জিনিস কি করে লিখতে হয়? পয়েন্ট আউট করে লিখতে হবে। তো আপনারা অনেকে রিজন, ওয়াই দিয়ে কোশ্চেন করলে রিজন চায়, এই রিজন গুলোর ক্ষেত্রে পয়েন্ট আউট করে লিখতে হয়। এবার হলো টেবিল করে লিখতে হয়। টেবিল করে লিখবেন হলো, সবাই জানেন, ডিফারেন্স, ডিসিমিলারিটিস, ডিসিমিলারিটিস, কম্পারিজন। আর যদি কম্পারেটিভ ডেসক্রিপশন হয়, কম্পারেটিভ ডেসক্রিপশন হয়, তাহলে এগুলো পয়েন্ট আউট করে লিখবেন। কম্পারেটিভ ডেসক্রিপশন হয়, পয়েন্ট আউট করে লিখবেন। আর এক্সপ্লেন করবেন বাকি পার্ট গুলো। এক্সপ্লেন
ডিসক্রাইব, এগুলোর ক্ষেত্রে কিছুই করতে হয় না। তো এক্সপ্লেন ডিসক্রাইব করলে আপনি প্যারা প্যারা করে লিখতে পারবেন, সেপারেটলি লিখতে পারবেন এরকম। আচ্ছা, আর অনেকেই খাতার মধ্যে মার্জিন করেন না, খাতাটা ভাঁজ করে লিখে করেন। মনে রাখবেন, এই মডেল টেস্ট গুলো হলো আপনি টেস্টের মধ্যে কি প্র্যাকটিস করতেছেন, এখন এই অভ্যাস করতেছেন, এই অভ্যাসটা রিফ্লেকশন হবে আপনি মেইন এক্সামে যে। যারা এইভাবে ভাঁজ করে অভ্যাস হয়ে গেছে তারা দেখবেন যে সময় পাবেন না, অথবা টাইম ম্যানেজমেন্ট বুঝবেন না, কারণ ভাঁজ করে করার টেন্ডেন্সি আসবে আপনার ভিতরে। এই কারণে এখন থেকে আপনার উচিত হবে খাতার ডেকোরেশনটা প্রপারলি করা। কারণ কি, ডেকোরেশনটা দেখে অনেক সময় কোশ্চেন আনসার A to Z এক্সামিনাররা পড়ে না। ডেকোরেশনটা সুন্দর দেখলে ওইটাতে অটোমেটিক্যালি মার্কস চলে যায়, যথেষ্ট মার্কস চলে যায় এক্সামিনারদের হাত থেকে। কারণ অল্প সময়ে অনেক খাতা দেখতে হয়। 500 খাতার জন্য 1 সপ্তাহ সময় দেয়, একটা খাতার জন্য সময় লাগে 25 মিনিট, 20 মিনিট সময় লাগে, কিন্তু দেখতে না। একটা খাতা দেখতে সর্বোচ্চ 3 মিনিট সময় নেবে, সর্বোচ্চ 4 মিনিট সময় নেবে। কি করবে, ফ্রন্টের অনেক কাজ আছে, নাম্বার পোস্টিং এর অনেক কাজ আছে, এগুলো করতে করতে 20 মিনিট লেগে যায়, 25 মিনিট লেগে যায়। তো এক্সামিনাররা খাতা দেখার চেয়ে খাতার পোস্টিং, মার্কিং এগুলোর ক্ষেত্রে বেশি গুরুত্ব দেন। এই কারণে আপনারা ডেকোরেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। এবার আসি হলো কোশ্চেন আনসারের ক্ষেত্রে। ফার্স্ট নাম্বারটা গেল হলো মাইটোকন্ড্রিয়া। বি নাম্বার, হোয়াট আর দ্য ফাংশনস অফ কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু। তো আপনারা সবাই লিখছেন কিন্তু লেখাটা অনেক সুন্দর না। মনে করি যে কোশ্চেন নাম্বার লিখছেন 1B, আমি একটা দুইটা দেখাই, বাকিগুলো মুখে মুখে বলে যাবো। তো আপনারা সবাই আগে লিখবেন এইভাবে, কিউবয়েডাল, কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু, এপিথেলিয়াল টিস্যু। এই হেডলাইন দিয়ে এদের সম্পর্কে একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স লিখবেন। তারপরে ফাংশনস অফ কিউবয়েডাল এপিথেলিয়াল, কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু। মনে করেন যে এই দুইটা লেখা এক্সট্রা আপনার কাছে মনে হবে, কিন্তু এটাকেই বলা হয় ডেকোরেশন। বি এর মধ্যে এমন দেখলে সি এর মধ্যে একটু কম লেখা থাকলেও মার্কস পেয়ে যাবে। তো এইভাবে আপনারা পয়েন্ট আউট করে লিখবেন সবগুলো কোশ্চেন। মেইন কিবোর্ডাল এপিথেলিয়াল, সব এপিথেলিয়াল টিস্যু এই আমরা বেসিস অফ স্ট্রাকচার, ফাংশন, লোকেশনে, স্পেসিফিক লোকেশনে চারটা কাজ থাকে আর মেন। এই চারটা কাজ কি কি? প্রোটেকশন, প্রোটেক্ট করে, এপিথেলিয়াল টিস্যু সব প্রোটেকশন দেয়। এদের আরেকটা কাজ হলো অ্যাবজর্পশন, প্রোটেকশন, প্রোটেকশন করে, অ্যাবজর্পশন করে, অ্যাবজর্পশন করে, ট্রান্সপোর্টেশন করে, ট্রান্সপোর্টেশন করে। আর দুইটা জিনিস ভেরিয়েবল হয়। কোন দুইটা জিনিস? একটা হলো সিক্রেশন আর একটা হলো স্টোরেজ। কভারিংটাই হলো প্রোটেকশন, কভারিংটাই হলো প্রোটেকশন। আর দুইটা জিনিস বেরি করবে আর কি, কারোর সিক্রেশন হবে, কারোর কি হবে, অ্যাবজর্পশন হবে। তো আমি স্টোরেজ হবে, স্টোরেজ হবে অথবা সিক্রেশন হবে, যে কোনো একটা লিখবেন আর কি আপনার ইচ্ছা। তো সব এপিথেলিয়াল টিস্যুর এই চারটা কাজ করবে না। তো এই কারণে এই চারটা ফাংশন এভাবে পয়েন্ট আউট করে একটা সেন্টেন্স দিয়ে দিয়ে লিখবেন, শর্ট ফর্মে লিখবেন না। সি নাম্বার বলছে, হোয়াট আর দ্য ডিফারেন্সেস বিটুইন পি অ্যান্ড কিউ মেনশন। তো এই পি কিউটা চিনতে পারবেন কিভাবে? যদি ডি নাম্বারটা পড়েন তাহলে পি কিউটা চিনতে পারবেন। তাহলে পি কিউ হলো একটা ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল দুই ধরনের টিস্যু দ্বারা তৈরি হয়, একটা জাইলেম টিস্যু, একটা ফ্লুয়েড টিস্যু। যদি বলে দিছে ইফ কিউ ইজ জাইলেম টিস্যু ড্র দ্য লেভেল অফ পি, তার মানে পি কিউ যদি হয় জাইলেম টিস্যু, পি হবে ফ্লুয়েড টিস্যু। তারপরে দ্য ডিফারেন্স বিটুইন জাইলেম এন্ড ফ্লুয়েড টিস্যু আর গিভেন বিলো। তার মানে কি, প্রথমে আইডেন্টিফিকেশন, তারপরে হলো আপনার ডিফারেন্সটা দেখছেন। তাহলে কোশ্চেন নাম্বার দিয়ে সবার আগে আইডেন্টিফিকেশন করবেন, পি রিপ্রেজেন্টেড জাইলেম টিস্যু, P represented phloem tissue and Q represented xylem. তারপর লিখবেন the differences between xylem tissue and phloem tissue are given below.
আর গিভেন বিলো। তারপর টেবিল করবেন, আর 3 মার্কস এর জন্য অ্যাট লিস্ট 6 ডিফারেন্স হতে হবে। এটাকে বলে স্ট্যান্ডার্ড একটা ডিফারেন্স। অ্যাটলিস্ট 6 ডিফারেন্স হতে হবে, আর যদি ক্যারেক্টারিস্টিক্স থাকে অ্যাটলিস্ট 6 ক্যারেক্টারিস্টিক্স লেখা লাগবে। তো 6টা ডিফারেন্স টেবিল করে করতে হবে, কারণ ডিফারেন্স গুলো টেবিল করা লাগবে। এবার ডি নাম্বারে বলছে যে ইফ ইউ ইজ জাইলেম টিস্যু, আমাদের জাইলেম টিস্যু দরকার নেই, ড্র লেভেল ডায়াগ্রাম অফ পি। পি মানে ফ্লুয়েম টিস্যু। আপনারা প্রথমেই লিখবেন ফার্স্ট অফ অল আইডেন্টিফিকেশন, পি রিপ্রেজেন্টেড এজ ফ্লুয়েম টিস্যু। তারপরে লিখবেন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্লুয়েম টিস্যু উইথ লেভেল ডায়াগ্রাম ইজ গিভেন বিলো। দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্লুয়েম টিস্যু উইথ লেভেল ডায়াগ্রাম ইজ গিভেন বিলো। তার মানে ইন্ট্রোডাক্টরি একটা দুইটা সেন্টেন্স আগে লিখে নিতে হবে। মনে আমি বলি যে কোনো আছে তো, ওই যার মধ্যে কম্পেনিয়ন সেল আছে, ফ্লুয়েম প্যারেনকাইমা আছে, আছে না? আচ্ছা, তো এরকম আইডেন্টিফিকেশন করবেন। এটাকে বলছি আমি আইডেন্টিফিকেশন, কোনো হেডলাইন লাগবে না, জাস্ট আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফিকেশন, ফিকেশন মানে আইডেন্টিফিকেশন জিনিসটা কি? আমি একটু আগে বললাম যে পি রিপ্রেজেন্টেড ফ্লুয়েম টিস্যু, the characteristics of phloem tissue with level diagram is given below. বসে আপনি যেখানে বলবেন is given below, তারপরে বলার পরে এই ছবিটা দিবেন। ছবি সব কিছু পেন্সিল দিয়ে লিখবেন। এফ আই জি লিখলে একটা ডট দিবেন, অথবা এফ আই জি ইউ আর এ লিখলে একটা কলম দিবেন। এফ আই জি লিখে ডট দিয়ে লিখবেন, আর ফিগারের নামটা সহ এভরিথিং শুড রাইট উইথ পেন্সিল। পেন্সিল দিয়ে লিখবেন অবশ্যই, অনেকেই কলম দিয়ে লিখে রাখছে, আপনাদের মধ্যে অনেকে। আমি সার্কেল করে লিখে দিচ্ছি পেন্সিল। তারপরে লিখবেন ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্লুয়েম। এই ফ্লুয়েম টিস্যুর যে 4টা সেল আছে, এই 4টা সেল দিয়েই আপনি 6টা ক্যারেক্টারিস্টিক্স লিখবেন। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো এইভাবে রোমান নাম্বার দিয়ে লিখতে হবে, এইভাবে রোমান নাম্বার দিয়ে লিখবেন। তো এই এই টাইপের যত কোশ্চেন আছে সবগুলো এইভাবে অ্যান্সার করার চেষ্টা করবেন। তো এটা সাধারণত অ্যান্সার করছে অনেক কম স্টুডেন্ট, একজন দুইজন স্টুডেন্ট অ্যান্সার করছে, বাকিরা করে নাই। তো এবার চলে গেলাম 2 নাম্বার স্ট্যাম্পটাতে। দেখেন জসিম স্যার ডিসকাস নস্টক অ্যান্ড পেনিসিলিয়াম, দুইটা নস্টক আর পেনিসিলিয়াম। নস্টক মানে হলো ব্লু গ্রিন অ্যালগি, নস্টক হলো ব্লু গ্রিন অ্যালগি। অ্যালগি মানে বুঝতে হবে তাদের মধ্যে গ্রিন পিগমেন্ট থাকতে পারে। আর পেনিসিলিয়াম মানে হলো ফানজাই, আরেকটা কিংডমের মধ্যে চলে গেছে। প্রোটিস্টা আর হলো, না মনেরা আর হলো, এটা কি নষ্ট, কি প্রোটিস্টা না মনেরা? মনেরা না প্রোটিস্টা। মনেরার মধ্যে হলো ভাইরাস, ব্যাকটেরিয়া, তাই না? আর হলো অ্যামিবা। আর প্রোটিস্টার মধ্যে হলো ব্লু গ্রিন অ্যালগি, অ্যামিবা। প্রোটিস্টা। হ্যাঁ হ্যাঁ, তার মানে নষ্ট, ব্লু গ্রিন অ্যালগি হলো মনেরা, আর এটা হলো ফানজাই। জি। এবার হলো হোয়াট ইজ প্যালেন্টোলজি অ্যাকর্ডিং টু টেক্সট বুক লিখবেন। প্যালেন্টোলজি হলো, এই কথা 4টা থাকা লাগবে, প্রিহিস্টরিক লাইফ ফর্মস এন্ড ফসিলস, দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট ডিসকাস, এইভাবে আপনারা নিজেরা তৈরি করে নেবেন একটু কথা। দ্য ব্রাঞ্চ অফ বায়োলজি দ্যাট ডিসকাস প্রিহিস্টরিক লাইফ ফর্মস এন্ড ফসিলস ইজ কল্ড অথবা ইজ নোন এজ প্যালেন্টোলজি। প্যালেন্টোলজি হলো একটা branch of biology, the subject of biology, branch of biology that discuss prehistoric life forms and fossils is known as paleontology. তো এইভাবে লিখবে না। What is the classification of men? তো
কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এই 7 ফান্ডামেন্টাল পার্টস থাকা লাগবে। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এগুলো সবাই পারেন। তো যেটা যেটা ভুল হয়েছে আমি বেশিরভাগ দিচ্ছি, কিংডম তো সবাই পারছে, ফাইলামও পারছে, কর্ডাটা, ক্লাসও পারছে, ম্যামালিয়া। অর্ডার থেকে সবার বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়েছে। অর্ডার হলো প্রাইমেট, ফ্যামিলি হলো হোমোনিডা, আর জেনাস স্পিসিস হোমো আর হোমোসেপিয়েন্স। এই স্টেপস গুলো চাইছে আর কি। এই 7 ফান্ডামেন্টাল স্টেপস লিখতে হবে। দ্য ক্লাসিফিকেশন অফ ম্যান ইজ গিভেন বিলো, লিখে তারপরে লিখবেন, ডাইরেক্টলি দিয়ে দিবেন না, একটা সেন্টেন্স লিখে নিবেন। হাউ ডাজ দ্য সেকেন্ড অ্যানিম্যাল মেনশন অ্যাডাপ্ট? এই অ্যাডাপ্ট কথাটা যখনই থাকবে, adapt itself to the environment, adaptation প্রসেসটা হয় যার যার ক্যারেক্টারিস্টিক দ্বারা। মনে করেন যে আমাদের অ্যাডাপ্টেশন হয় আমাদের হিউম্যানের ক্যারেক্টারিস্টিক দ্বারা। সব অ্যানিমেলের ক্যারেক্টারিস্টিক্স গুলো থাকার কারণে, এক্সটার্নাল আর ইন্টারনাল ফিচার্স গুলো থাকার কারণে ওরা অ্যাডাপ্টেড দেয়ার রেসপেক্টিভ এনভায়রনমেন্ট, এটাকে বলা হয় অ্যাডাপ্টেশন। প্রত্যেকটা লিভিং অর্গানিজমের স্পেসিফিক অ্যাডাপ্টেশন থাকে, বিকজ ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স আছে, তার মধ্যে অ্যাডাপ্টেশন ওয়ান অফ দেম। তো সেকেন্ড অ্যানিমেল মেনশন অ্যাডাপ্টেড দেয়ার নয়, সেকেন্ড অ্যানিমেলটা কি? পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম a type of fungi. Fungi adapted the environment with their respective অথবা with their characteristics. তারপরে আপনারা আইডেন্টিফিকেশন করলেন এইভাবে যে সেকেন্ড অর্গানিজম is penicillium is generally known as fungi or belong to the kingdom fungi. Fungi adapted their environment with their respective characteristics অথবা with their characteristics. এটা হলো ইন্ট্রোডাক্টরি কথা, এটা হলো ইন্ট্রোডাকশন। এই কথাগুলো লেখার পরে ছবি দিবেন, তার মানে হলো সবার আগে 2C, কোশ্চেন নাম্বারটা অনেকে লিখেন 2C, তাহলে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশনটা এইভাবে লিখবেন, হেডলাইন দিতে হবে না। এই যে কথাটা লিখলাম, অনেকে কিন্তু এটা হেডলাইন লিখে ফেলতে পারবে, এটা লিখবেন না। হেডলাইন কোনটাকে বলছি? যে second organism is penicillium, belong to the kingdom fungi. The fungi adapted their environment with their respective characters. এই হলো আইডেন্টিফিকেশন। তারপরে ছবি দিবেন। ছবি আমি একটু আগে বলছি, FIG দিলে ডট দিবেন, অথবা FIGUR দিলে কোলন দিবেন। তো এইভাবে আপনারা একটু দিবেন, দেওয়ার পরে ছবিটা দিবেন। ছবি একটু সুন্দর করে প্র্যাকটিস করবেন আর কি সবাই। আর তারপরে ক্যারেক্টারিস্টিক লিখবেন, characteristics of fungi, কারণ ফাঞ্জাই সব ক্যারেক্টারিস্টিক্স পেনিসিলিয়ামের সাথে মিলবে। আচ্ছা, তখন ক্যারেক্টারিস্টিক গুলো যে আপনারা বলছিলাম যে পয়েন্ট আউট করে লিখতে হবে। শেষে 6টা ক্যারেক্টারিস্টিক লেখার পরে শেষে লিখবেন with the help of the mentioned characteristics they adapted their respective environment. With the help of mentioned characteristics penicillin অথবা fungi adapted their respective characteristics, এটাকে বলা হয় কনক্লুডারি সেন্টেন্স। কনক্লুডারি একটা সেন্টেন্স দিতে হবে। কি লিখবেন? with the help of mentioned characteristics fungi adapted their respective environment. এবার হলো explain the accuracy of the last statement by means of comparative description. তো কম্পারেটিভ ডেসক্রিপশন অনেকেই অনেকভাবে লিখছে। তো আমি একবার একটু বলি আপনাদেরকে। কম্পারেটিভ ডেসক্রিপশনের ক্ষেত্রে যেমন 2D, আমি কম বেশি মার্ক দিয়ে গেছি। তো সবার আগে আইডেন্টিফাই করতে হবে যে কম্পারেটিভ ডেসক্রিপশন কি, কার কার করবেন সে। তো পেনিসিলিয়াম belongs to the kingdom fungi and nostoc belong to the kingdom monera. The comparative description between monera and fungi are given below. এইভাবে আইডেন্টিফাই করবেন, এটাকে বলা হয় আইডেন্টিফিকেশন। আপনি দুইটাকে চিনাই দিতে পারলে সেটা হলো আইডেন্টিফিকেশন। তারপরে এইটার ক্ষেত্রে দুইটার ছবি দিতে হবে, FIG দিয়ে একটা, FIG2 হলো আরেকটা।
দুইটা ছবি দিবেন। তাহলে কম্পারেটিভ ডেসক্রিপশন এখানে লিখবেন, কম্পারেটিভ ডেসক্রিপশন, ডেসক্রিপশন। তাহলে এইগুলো একটু আগে লিখছি, কম্পারেটিভ ডেসক্রিপশন কিভাবে লিখতে হবে, পয়েন্ট আউট করে লিখতে হবে। তো এটা কিভাবে কম্পেয়ার করতে হয় আমি একটা এক্সাম্পল বলি। মনে করেন যে ফিগার ওয়ানটা হলো এলজি, আর ফিগার টুটা হলো ফানজাল। ফর এক্সাম্পল এই সেম টাইপের ক্যালকুলেশন গুলো হবে। তো কিভাবে কম্পারেটিভ ডেসক্রিপশন করবেন, আমি ফর এক্সাম্পল লেখা লাগবে না, কিন্তু আমি এমনি লিখতেছি আর কি, CHLO, ক্লোরো ফিল দিয়ে লিখবো এক ডিফারেন্স, কম্পারেটিভ ডেসক্রিপশন লিখবো ক্লোরোফিল দিয়ে। ক্লোরোফিল প্রেজেন্ট ইন nostril, but chlorophyll are absent in fungal. তারপরে হলো ফুড প্রিপারেশন, ফুড প্রিপারেশন যেমন algae or blue green algae can prepare their own food in presence of sunlight. Fungi cannot prepare their own food. তারপরে এইভাবে আপনারা এই প্রত্যেকটার ক্ষেত্রে ডিফারেন্সেস গুলো, তার প্রত্যেকটা আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে। একটা রিপ্রোডাক্টিভ ক্যারেক্টারিস্টিক্স, একটা অ্যাবজর্পশন ক্যারেক্টারিস্টিক্স, একটা হলো কলোনিয়াল ক্যারেক্টারিস্টিক্স, একটা হলো তার সেলের ক্যারেক্টারিস্টিক্স, একটা হলো প্রোক্যারিওটিক সেল, একটা হলো ইউক্যারিওটিক সেল, একটার মধ্যে ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস প্রেজেন্ট, ওয়েল অর্গানাইজড নিউক্লিয়াস অ্যাবসেন্ট, এরকম এই অনেক ডিফারেন্স পাবেন দুইটার মধ্যে। তো অ্যাটলিস্ট 6 থেকে 8 ডিফারেন্স এই কম্পারেটিভ ডেসক্রিপশন লিখতে হবে। তো এইভাবে কম্পারেটিভ ডেসক্রিপশন গুলো পয়েন্ট আউট করে লিখতে হয়, কম্পেয়ার করে পড়ে। এই হেডলাইন গুলো না দিয়েও আপনারা লিখতে পারবেন। এই হেডলাইন যে লিখছি ক্লোরোফিল, প্রোডাকশন, নিউক্লিয়াস, অ্যাবজর্পশন, কলোনি, এগুলো না দিয়েও আপনারা লিখতে পারবেন। তো এইভাবে কম্পারেটিভ ডেসক্রিপশন লিখতে হয়। এবার বলেন, এমন একজনও আছেন এই দুইটা কোশ্চেন কিভাবে লিখতে হবে বুঝতে পারেনি, কারণ একই টাইপের কোশ্চেন বারবার রিপিট হয় এই জন্য। এমন একজন আছেন যে বুঝতে পারেননি? আচ্ছা, যে পড়ে আসছেন ওকে বলি আর কি, আমি এটা একটা আহ, আপনি গ্রুপে আমি একটা লিংক দিয়ে দিব, ওই লিংকে ঢুকলে আপনারা একই ক্লাসটা আবার দেখতে পাবেন, অথবা যারা যারা আসতে পারে নাই, অনেকে আসতে পারে নাই, ওদেরকে বলে দিব গ্রুপে লিংক রেখে ওইখান থেকে এসে নিয়ে নিতে পারবে। এবার হলো সেকেন্ড আরেকটাতে যাই, আহ সেকেন্ড কোশ্চেনটাতে যাই। সেকেন্ড কোশ্চেনটা ছিল, চ্যাপ্টার কততে ছিল, 3, 4। এটা ছিল সেকেন্ড কোশ্চেনটা। তো সবাই একটু দেখেন 3 and 4 এর যে কোশ্চেনটা, এগুলো না লিখে একটু দ্রুত বলবো। দেখেন একটু, হোয়াট ডাজ দ্য সার্ভাইভাল অফ দ্য স্পিসিস মেইনলি ডিপেন্ড অন। এটা একটু ইজি কোশ্চেন আবার টাফ কোশ্চেন। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভাল অফ দ্য স্পিসিস ডিপেন্ড অন দেয়ার রেসপেক্টিভ এনভায়রনমেন্ট। কারণ কি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, সার্ভাইভাল অফ দ্য স্পিসিস, এটা রেসপেক্টিভ এনভায়রনমেন্টে ডিপেন্ড। আবার সার্ভাইভাল অফ দ্য স্পিসিস ডিপেন্ড করে হলো মিউটি সেল ডিভিশন প্রসেসর। আবার সার্ভাইভাল অফ দ্য স্পিসিস ডিপেন্ড অন দেয়ার অ্যাডাপ্টেবিলিটি উইথ দেয়ার রেসপেক্টিভ এনভায়রনমেন্ট। তো আমি লিখছি কি, ডিপেন্ড করে কিসের উপরে, অ্যাডাপ্টেবিলিটি উইথ দেয়ার রেসপেক্টিভ এনভায়রনমেন্ট, অ্যাডাপ্টেবিলিটি with their respective environment, with their respective environment, অথবা মিওসিস ডিভিশন, অথবা কেউ যদি লিখে সেল ডিভিশন, এই সবগুলি হবে।
environmental conditions. এনভায়রনমেন্টাল কন্ডিশনের উপরেও ডিপেন্ড করে, কিন্তু এটাকে বলা হয় কন্ডিশন যাই হোক তার অ্যাডাপ্টেবিলিটি থাকলে তখন সে অ্যাবজর্ব করতে পারে। কন্ডিশন ভালো হলেও তার অ্যাডাপ্টেবিলিটি না থাকলে সে কি করতে পারে না, অ্যাডাপ্টেশন হতে পারে। হোয়াট আর দ্য ফাংশনস অফ, একইভাবে লিখবেন কি ওইটা। আমি একই কোশ্চেন করার সময় ওই স্ট্রাকচারটা এখানে এনে বিটা চেঞ্জ করার আগে ভুলে গেছি হয়তো, তো এই কারণে দুইটা কোশ্চেনের মধ্যে বিটা রয়ে গেছে, সেম রয়ে গেছে। আচ্ছা, একইভাবে লিখবেন কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু, একটা হেডলাইন দিয়ে কিউবয়েডাল এপিথেলিয়াল টিস্যু লিখবেন, তারপরে ফাংশনস অফ কিউবয়েডাল। ডিস্টিংগুইশ মানে ডিফারেন্সেস between the types of cell division that occur in the C and A. এই C তে যে সেল ডিভিশন হয় ফ্লাওয়ার, রিপ্রোডাক্টিভ অর্গান অফ প্ল্যান্ট, এখানে কি হবে মিওসিস। আর এর মধ্যে রুট টিপ অথবা প্ল্যান্ট টিপ, টিপ রিজনে কি হয় মাইটোসিস ডিভিশন, মাইটোসিস ডিভিশন হয়। তার মানে কি এই দুইটা, একটা মাইটোসিস হবে একটা মিওসিস হবে। তাহলে ডিস্টিংগুইশ বিটুইন দা টাইপস অফ সেল ডিভিশন দ্যাট অকার ইন দ্য প্ল্যান্ট সি এন্ড এ। সবার আগে আইডেন্টিফাই করতে হবে সি রিপ্রেজেন্টেড meiosis cell division process and a represented mitosis cell division process. The differences between mitosis and meiosis are given here. তারপরে at least 6 difference লিখতে হবে, at least 6 difference লিখতে হবে। না, ডিফারেন্সের মধ্যে ফিগার দেওয়াটা ম্যান্ডেটরি না, কারণ ফিগারের জন্য একটা কোনো মার্কস থাকে না, বোর্ডের যে ইনস্ট্রাকশন গুলো থাকে ওটার মধ্যে, সেই কারণে দিলে আপনার ওয়েস্ট অফ টাইম, নাথিং এলস। Write the significance of the type of cell division that occur in part B of the plant mentioned. Part B এর significance, একটু আগে বলছি significance লেখার সময় এটা পয়েন্ট আউট করে লেখা হয়। যেমন 1D, ডি এর মধ্যে বি পার্টটা আইডেন্টিফাই করতে হবে। বি পার্ট কে বলা হয় স্টেম অফ দ্য প্ল্যান্ট। ইন দ্য স্টেম অফ দ্য প্ল্যান্ট মায়োটিক সেল ডিভিশন হয়, এটাকে বলা আইডেন্টিফিকেশন। ইন দ্য স্টেম মায়োটিক সেল ডিভিশন হয়, এটাকে বলা হয় আইডেন্টিফিকেশন। ফিকেশন একটু বলছি, আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন দ্বারা এইভাবে আইডেন্টিফাই করেছে যে বি পার্ট রিপ্রেজেন্টেড স্টেম, ইন দ্য স্টেম দেয়ার আর মায়োটিক সেল ডিভিশন প্রসেস অথবা মায়োটিক সেল ডিভিশন অকার ইন দ্য স্টেম অফ প্ল্যান্ট, এটাকে আইডেন্টিফিকেশন। তারপরে বলছে যে সিগনিফিকেন্স, তারপরে একটা মায়োটিক সেল ডিভিশনের ছবি দিবেন। অনেকে বলে যে মায়োটিক অনেকগুলো স্টেজ কেমনে ছবি দিবেন, তো ছবি দেওয়ার জন্য একটু চিন্তা করলে হয়ে যাবে। তো আপনি যদি চান আর কি যে ছবি দিতে চাই আমি, দুই রকম ভাবে দেওয়া যাবে। আপনি যদি চান এইভাবেও দিতে পারেন, ক্রোমোজোম দেখাইয়া দিতে পারেন, অথবা না দেখাইয়া দিতে পারেন। এইখান থেকে একইভাবে একই ক্রোমোজোম আবার এটাই এঁকে দিলাম আমরা, এটাই এঁকে দিলাম, চার্জ শেষ হয়ে যায়। আচ্ছা, তো এভাবে দুইটা এঁকে এর নিচে, প্রত্যেকটা নিচে কি লিখে দিব, 2n লিখে দিব, প্রত্যেকটা নিচে 2n লিখে দিব। তো একইভাবে আপনারা আঁকলেন আর কি। আমি একটু দেখানোর জন্য জাস্ট করলাম, এটা অনেকে আঁকতে চায় না। 2n 2n 2n, ফিগারের নাম লিখবে, মাল্টি সলিউশন প্রসেস। তারপরে হলো সিগনিফিকেন্স, সিগনিফিকেন্স সিগনিফিকেন্স অফ মাল্টি সলিউশন প্রসেস। সিগনিফিকেন্স গুলো কিভাবে লিখতে বলছিলাম একটু আগে, পয়েন্ট আউট করে লিখেছি। তো 4 মার্কসের জন্য অ্যাটলিস্ট 8 সিগনিফিকেন্স লেখার চেষ্টা করবে। তো এইভাবে 1 নাম্বারটা লিখবেন। 2 নাম্বারটা বলছে প্রসেস দ্যাট মেনটেন এনভায়রনমেন্টাল ব্যালেন্স। 2 নাম্বার কোশ্চেনের মধ্যে চলে গেলাম, 1 নাম্বারটা মুছে দিচ্ছি। আচ্ছা দেখেন, এখানে বলছে যে প্রসেস দ্যাট মেনটেন এনভায়রনমেন্টাল ব্যালেন্স। এই একটা প্রসেস এনভায়রনমেন্টাল ব্যালেন্স করে। তো এনভায়রনমেন্টাল ব্যালেন্স কিসের করে, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন।
তারা একটা প্রসেস দ্বারা অক্সিজেন রিসিভ করে, অক্সিজেন কি বলে রিলিজ করে, আরেকটা প্রসেস দ্বারা কার্বন ডাই অক্সাইড রিসিভ করে। তাহলে এইভাবে ওরা সাইকেলটাকে টিকায় রাখছে রেসপিরেশনের সাথে মিলে। তো এইভাবে ওরা কি করে এনভায়রনমেন্টাল ব্যালেন্সটা করে থাকে, অক্সিজেন রিলিজ করে আর কার্বন ডাই অক্সাইড রিসিভ করে। হোয়াট কাইন্ড অফ প্ল্যান্ট ইজ অ্যামারেন্থ? কি কোন ধরনের প্ল্যান্ট? সি4 প্ল্যান্ট। দুই ধরনের প্ল্যান্ট আছে, মনে করবেন যে যত হার্ড টাইপের প্ল্যান্টের নাম লিখুক না কেন সবগুলো হলো সি4 প্ল্যান্ট, যাদের স্টেম গুলো সফট থাকবে, ছোট থাকবে, পাতাগুলো সফট থাকবে এরকম। আর বড় বড় গাছ এগুলো হলো সি3 প্ল্যান্ট। তো এটা হবে সি4 প্ল্যান্ট। হোয়াট ইজ এটিপি কল্ড? এনার্জি কয়েন। ওয়াই দিয়ে কোশ্চেন বলে রিজন লিখতে হবে। ATP call biological energy অথবা এনার্জি কয়েন ফর দ্য ফলোইং রিজনস। রিজন গুলো পয়েন্ট আউট করে লিখবেন। কারণ এটা হলো স্টোরড এনার্জি, রিলিজ এনার্জি, দ্য এনার্জি দ্যাট রিসিভ ফ্রম দ্য সানলাইট with the photosynthesis process is ATP, and release from one part to another part, transfer one part to another part of the plant body with the help of ATP. তারপরে বলছেন যে এখান থেকে formation of phosphorylation, dephosphorylation occur from ATP. For this reason, ATP called biological point. অথবা dephosphorylation এবং phosphorylation দুইটা ডাইরেক্টলি রিপ্রেজেন্টেটিভ করে কাকে? এটিপি। এইভাবে লিখবেন। অথবা ইউজেবল এনার্জি এটিপি, রিলিজ এনার্জি এটিপি, বডিতে স্টোরড এনার্জি এটিপি এবং স্টোরড এনার্জি থেকে ইউজেবল এনার্জিও এটিপি। এইভাবে আপনি অ্যাটলিস্ট চারটা সেন্টেন্স লেখার জন্য। অনেকে কম লিখে, অনেকে আলাদাভাবে লিখে না, এই কারণে লিখে দিয়েছে আমি রাইট 4 রিজনস ফর দিস। হাউ ইজ এলিমেন্ট এ? এলিমেন্ট এ মানে গ্লুকোজ। রিলিজ করবে কি? সি পার্ট থেকে রিলিজ করবে গ্লুকোজ। সি পার্টটা কি? ক্যালভিন সাইকেল, সি3 সাইকেল অথবা ডার্ক ফেজ অফ ফটোসিনথেসিস। হাউ ইজ এলিমেন্ট এ ফর্ম ইন দ্য গিভেন ফিগার? এক্সপ্লেইন। এ কিভাবে ফর্ম করে? ফর্মেশন প্রসেস অফ গ্লুকোজ। তো জেনারেলি ফর্মেশন প্রসেস অফ গ্লুকোজ বলতে সি3 সাইকেল এক্সপ্লেইন করলে হবে অথবা সি4 সাইকেল এক্সপ্লেইন করলে হবে। এর সম্পর্কে দুই একটা সেন্টেন্স দিকে এক্সপ্লেইন করে দিবেন। এই তো আইডেন্টিফাই করবেন যে এ রিপ্রেজেন্টেড গ্লুকোজ, গ্লুকোজ প্রডিউসড ইন দা dark phase of photosynthesis with the help of C3 cycle or C4 cycle. So we explain a cycle named C3 cycle or Calvin cycle. Explain to me. D number বলছে the relationship of process B and C is essential to maintain the balance of the environment to the correctness of the element. তাহলে বি আর সি এসেনশিয়াল টু মেইনটেইন দ্য ব্যালেন্স অফ। তার মানে কি একটু আগে বলছি লাইট ফেজ একটা আর ডার্ক ফেজ একটা, বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ একটা, লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ একটা, যেই ওয়ার্ডটা ইউজ করে না। তো লাইট ফেজে কি করে? রিলিজ অক্সিজেন। আর ডার্ক ফেজে কি কাজ করে? রিসিভ অক্সিজেন। এইভাবে বোথ ক্যারেক্টারিস্টিক্স লাইট ফেজ এন্ড ডার্ক ফেজ কি করে এই দুইটা এক্সপ্লেন করতে হবে সেপারেটলি। They release oxygen and receive carbon dioxide from the environment, and in this way they maintain the balance of their environment. They maintain environmental balance of oxygen and carbon dioxide. তো এটা সম্পর্কে একটু short explanation about light phase, short explanation about dark phase. লাইট ফেজে প্রডিউস করানোটা বলতে হবে যে অক্সিজেন, আর ডার্ক ফেজে রিসিভ করানো হবে কার্বন ডাই অক্সাইড। আর এটা ইন্টাররিলেটেড উইথ দ্য হেল্প অফ ইন্টাররিলেটেড উইথ রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের কথাও একটু বলতে হবে। তো এটা গুছিয়ে কিছু লিখতে হবে আর কি সেপারেট। এবার হলো নেক্সট আরেকটা, নেক্সট চ্যাপ্টার কোনটা কোনটা হবে বলেন তো দেখি। নেক্সট চ্যাপ্টার 5, শুধু 5। আচ্ছা এবার আচ্ছা আপনারা বসেন, বসে একটু দেখে যান। আমি তো আর এমসিকিউ বলতেছি না, পিডিএফটা আপনারা বুঝে ওইভাবে লিখতে পারেন কিনা একটু দেখবো। সমস্যা নেই, আপনারা চাইলে বসতে পারেন না। কারণ কি এটা না হলে আপনারা বাসায় যেয়ে এমনিও দেখে ফেলতে পারবেন যেখানে দিয়ে রাখবেন। তাহলে আপনি এখানে বসে দেখা আর বাসায় বসে দেখা একই হবে। এবার বলছে হলো কি, ওয়ান নাম্বারটা কি বলছে আমি একটু ফার্স্ট ফার্স্ট বলে দিচ্ছি দেখেন। হাউ মেনি গ্রামস অফ ফ্যাট
does an adult need per day? তো কতটুক ফ্যাট দরকার হয়? 50 to 60 গ্রাম অন এন এভারেজ। তাহলে অ্যান্সারটা হবে 50 to 60 গ্রাম। What does dieback mean? Dieback হলো একটা প্রসেস, সেটা জেনারেলি দুইটা জায়গা হয়ে থাকে, একটা সালফারের কারণে হয়ে থাকে, আবার একটা পটাশিয়ামের কারণে হয়। তো ডাইবেক কথাটা পটাশিয়ামের মধ্যে লেখা আছে, কিন্তু সালফারও এটার সাথে ডাইরেক্টলি রিলেটেড। এই কারণে যে কোনো একটা লিখতে হবে অথবা দুইটাকে এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেইন ডাইজেশন প্রসেস দ্যাট অকার ইন পি পার্ট। এই পি পার্টটার নাম কি? আইডেন্টিফাই করবেন। পি পার্ট রিপ্রেজেন্টেড duodenum of first part of small intestine. P represented a duodenum first part of small intestine. তারপর digestion process of duodenum is given below. তাই ডিউডেনামের ডাইজেশন লিখতে হবে। ডিউডেনামের ডাইজেশন মানে হলো আপনাকে তিনটা ডাইজেশন এক্সপ্লেন করতে হবে। ডাইজেশন, কার্বোহাইড্রেট ডাইজেশন, প্রোটিন ডাইজেশন এন্ড ফ্যাট ডাইজেশন। এইখানে তিনটা ডাইজেশন হয়ে থাকে, তিনটা ইকুয়েশন দিবেন। যেমন আমি একটা দেখাই দিই। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে মাউথের মধ্যে কি প্রডিউস হয়? ম্যালটোজ, MALTOS, ম্যালটোজ। ম্যালটোজের জন্য ডিউডেনামে এসে কি ফর্ম করে? একটা অ্যামাইলেজ এনজাইম দ্বারা কি ফর্ম করে বলতে পারেন? গ্লুকোজ ফর্ম করে। গ্লুকোজ অ্যাবজর্বেবল নিউট্রিয়েন্ট। আবার প্রোটিনের পলিপেপটাইড, পেপটাইড কোথায় প্রডিউস করে? স্টমাকে প্রডিউস করে। এখানে এসে কমপ্লিট ডাইজেশন হয় সবকিছু। প্রোটিয়েজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, যে কোনো একটা ট্রিপসিন এনজাইম লিখলাম, প্রডিউস করবে কি? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড অ্যাবজর্বেবল নিউট্রিয়েন্ট। এইভাবে আপনারা তিনটা ইকুয়েশন বুঝবেন। ফ্যাটের ক্ষেত্রে ফ্যাট ড্রপলেটস প্রডিউস করে। ফ্যাট ইন প্রেজেন্স অফ, এখানে কি হয়? ইন প্রেজেন্স অফ বাইল প্রডিউস করে হলো ফ্যাট ড্রপলেটস। ফ্যাট ড্রপলেটস। তো ফ্যাট ড্রপলেটস ইন প্রেজেন্স অফ এনজাইমটার নাম কি ফ্যাটের জন্য? লাইপেজ এনজাইম। প্রডিউস করবে হলো ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লাইসেরল। ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লাইসেরল এইগুলো প্রডিউস করবেন। এই ইকুয়েশন তিনটা দিয়ে দিবেন, দিয়ে এক্সপ্লেন করবেন কিভাবে ফর্ম করছে ডিউটেনাম। তো সবার আগে আইডেন্টিফিকেশন করবেন, তারপরে ডাইজেশন, কার্বোহাইড্রেট ডাইজেশন, সেকেন্ডটা হলো প্রোটিন ডাইজেশন, থার্ডটা হলো ফ্যাট ডাইজেশন। ডিউটেনামের মধ্যে শুধু একটাই পার্ট আছে যেখানে কমপ্লিট ডাইজেশন হয় এবং অ্যাবজর্বেবল নিউট্রিয়েন্ট প্রডিউস করে, সেটা হলো ডিউটেনাম। প্রসেস পি পার্ট। এবার ডি নাম্বার বলছে হোয়াট হ্যাপেন, happens if Q part does not work properly. Q part মানে হলো ইলিয়াম, ILEUM, ইলিয়াম, সেকেন্ড পার্ট অফ স্মল ইন্টেস্টাইন। সেকেন্ড পার্ট অফ স্মল ইন্টেস্টাইন। তারপরে অ্যাক্টিভিটিস অফ ইলিয়াম। এখানে ডাইজেশন হয় না, শুধু অ্যাবজর্পশন অফ ডিফারেন্ট নিউট্রিয়েন্ট। ইলিয়ামের মধ্যে কি আছে? বিলি আছে, VILL। আর বিলি আছে। বিলি দ্বারা কিভাবে অ্যাবজর্পশন করে থাকে? অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্ট এলিমেন্টস। এই ইলিয়ামের মধ্যে কিভাবে হয়? এরকম একটা ফিঙ্গার লাইক প্রজেকশন আছে, একটা ফিগার দিয়ে এক্সপ্লেন করতে হবে অ্যাক্টিভিটি অফ ইলিয়াম। তো ভিলি, ভিলাস এর ভিতরে ল্যাক্সিয়াল ডাক্ট, নিউট্রিয়েন্ট এলিমেন্ট অ্যাবজর্পশন, ট্রান্সপোর্টেশন টু দ্য ব্লাড, এই এক্সপ্লেনেশনটা দিতে হবে অ্যাকর্ডিং টু টেক্সট বুক। আপনাদের বই অ্যাবজর্পশন দেওয়া আছে, সেটা এক্সপ্লেন করতে হবে এই ছবিটা দিয়ে। ছবি কোনটা হবে? বিলি অথবা বিলাস, একটা ছবি দেওয়া আছে, ওই ছবিটা। এবার সেকেন্ড কোশ্চেনটাতে যাই। সেকেন্ডটা বলছে, সেকেন্ডটা অনেকেই পারছে, এটা সহজ ছিল মনে হয় আপনাদের কাছে। পার্সেন্টেজ অফ হিউম্যান বডি ওয়েট ইন আচ্ছা, ওয়াটার কত পার্সেন্ট থাকে বডি ওয়েটের? অ্যাকর্ডিং টু টেক্সট বুক 50 to 65% থাকবে। 50 to 1 নাম্বার অ্যান্সার হলো
50 to 65%, এই পার্সেন্টটা শেষে দিলেই হয়, এই পার্সেন্টটা শেষে দিলেই হয়। রৌশি বুঝতে পারছেন? আপনি দুইটার মধ্যে পার্সেন্টেজ দেওয়া লাগেন, শেষেরটার সাথে দিলেই হয়ে যায় 50 to 60%। আচ্ছা, এবার হলো রাইট ফোর সিমটমস অফ অ্যাপেন্ডিসাইটিস। সিমটমস বললে পয়েন্ট আউট করে নিতাম, ফোর সিমটমস অফ অ্যাপেন্ডিসাইটিস। ডিটারমাইন, ডিটারমাইন কি বলছে? সোনিয়াস এইজ, এইজ ডিটারমিনেশন, তার মানে কি আপনারা বিএমআর এর যে ফর্মুলাটা লিখলে তার মধ্যে এইজটা ডিটারমাইন করা যায়। তো এটা আমি এখন আর দেখাচ্ছি না, যেহেতু আপনারা পারবেন না, কি জাস্ট এইজটা রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসতে হবে, বিএমআর এর ভ্যালুটা লেফট সাইড থেকে রাইট সাইডে নিয়ে গেলেই হয়ে যাবে। What is the food calorie of 1 kg mentioned? দেখেন রোশি, একটু খেয়াল করেন আপনি, আপনাকে কেন বলছি রিজনটা খাতা দেখলে বুঝতে পারবেন। মনে করেন যে দেওয়া আছে 140 গ্রাম ফুড, তো এখানে কেজিতে করা দরকার নাই, কার্বোহাইড্রেট দেওয়া আছে 75%, তাহলে আমরা বের করবো হলো টোটাল ফুড হলো 145 গ্রাম, অথবা যেটাই দেওয়া থাকলো কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটটা বের করবো। আমরা চাইলে এক লাইনে করে ফেলতে পারবো সব। কার্বোহাইড্রেটটা বের করবো, তাহলে 140 গ্রামের 140 গ্রাম ইন্টু 72%, তাহলে এক লাইনে আমি করে ফেলতে পারি। দেখছেন, এই যদি লম্বা জায়গা থাকতো আমার, আমি এই পাশে দেখাচ্ছি, তাহলে বুঝতে হবে যে এক লাইনে করে ফেলবেন। তাহলে এত গ্রাম পাবো, একটা গ্রাম পাবো, তাই না? তাহলে প্রত্যেক গ্রামের জন্য কার্বোহাইড্রেট হলে 4 ক্যালোরি পাওয়া যায়। এই ক্যালোরি মানে হলো ফুড ক্যালোরি, এই ফুড ক্যালোরি মানে হলো কিলো ক্যালোরি, এটাকে আর কিলো ক্যালোরি কনভার্ট করতে হয় না। তাহলে এটা পাবো, এত ক্যালোরি লিখবেন, অথবা ফুড ক্যালোরি লিখবেন, অথবা ডাইরেক্টলি কিলো ক্যালোরি লিখতে পারবেন ইচ্ছা আপনার। এটা ফিজিক্স এর মতো, কিলো ক্যালোরি, ক্যালোরিকে কিলো ক্যালোরিতে কনভার্ট করতে হয় না। তাহলে এটা এক লাইনে শেষ করতে পারেন। এইবার প্রোটিনটাও এইভাবে করলেন, ফ্যাটটা এইভাবে করলেন, তাহলে তিনটা টোটাল করলেন, টোটাল এত কিলো ক্যালোরি পাইলাম, অথবা ক্যালোরি পাইলাম, ফুড ক্যালোরি পাইলাম। ফুড ক্যালোরি লিখলে কিলো ক্যালোরি লিখতে হয় না। তাহলে তো এনে 140 গ্রামের মধ্যে টোটাল 145 গ্রামেরটা পাইলাম। তাহলে 1 গ্রামেরটা কত? 1000 গ্রাম অথবা 1 কেজি। এটা ইউনিটারি মেথডে আপনারা এই 5টা 6টা লাইন দিয়ে কমপ্লিট করতে পারেন, এই 2 পেজ দরকার হয় না। অনেক অনেক বড় করে লিখছেন, বড় করে লিখলে যেহেতু ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, বেশি লিখলে কিন্তু বেশি মার্কস না, তো এই কারণে কম জায়গায় শেষ করে ফেলুন। তাহলে এটা হলো 3475 এত কিলো ক্যালোরি, অথবা ফুড ক্যালোরি লিখতে হবে। এটাকে কনভার্ট করে কিলো ক্যালোরিতে না করলেও সমস্যা নেই, করা লাগবে না। আচ্ছা, এবার লাস্ট কোশ্চেনটা একটু 2-1 মিনিটে বলে দিই। লাস্ট কোশ্চেনটা কোন কোন চ্যাপ্টার আছে বলতে পারেন? চ্যাপ্টার 6। এবার দেখেন, এটা আমি 2 মিনিটে বলে দেওয়ার চেষ্টা করছি। How does cholesterol circulate in the body? According to textbook, cholesterol circulate in the body with the help of compound named কি এটাকে বলা হয় লিপোপ্রোটিন, লিপিড এন্ড প্রোটিন কম্বিনেশনের প্রসেসে ফর্ম করে, তাহলে সার্কুলেট উইথ দ্য হেল্প অফ লিপোপ্রোটিন ফর্ম। হোয়াট ডাজ, 2 মিনিট পরে করো। What does angina mean? Angina holo cardiac muscle damage due to the oxygen and nutrient deficiency. This condition is called angina. তাহলে এই কথাটা থাকতে হবে, কার্ডিয়াক মাসেল ড্যামেজ ডিউ টু অক্সিজেন এন্ড নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, এই কথাটা থাকে, তারপর এক্সপ্লেনেশন থাকে। ড্র ইন্টারনাল স্ট্রাকচার অফ হার্ট উইথ লেভেলিং। এই ইন্টারনাল স্ট্রাকচার অফ হার্ট ড্রয়িংটা শিখতে হবে, তার মধ্যে 4টা বাল্বের নাম লিখতে হবে, তারপরে বাল্বের পরে 4টা চেম্বারের নাম লিখতে হবে, তারপরে ইন্টারনাল স্ট্রাকচার বলতে হ্যাঁ, তারপরে কি করতে হবে, এই আউটার অ্যাটমসফিয়ারের নামগুলো লিখতে হবে, সেপারেটিং মেমব্রেন গুলোর নামগুলো লিখতে হবে। তো ইন্টারনাল স্ট্রাকচারের ছবিটা অনেকের ভালো হয়নি।
How is systolic and diastolic blood circulation occur? Through P মানে হলো হার্ট দ্বারা। তো সার্কুলেশন অফ ব্লাড থ্রু হার্ট, এটার নাম কি? ডি নাম্বারটা কি বলছে? ব্লাড সার্কুলেশন অকার উইথ দ্য হেল্প অফ সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক প্রেশার। সিস্টোলিক প্রেশারটা কোনটাকে বলা হয়? কন্ট্রাকশন অফ হার্ট ভেন্ট্রিকল। এন্ড ডায়াস্টোলিক কোনটাকে বলা হয়? রিল্যাক্সেশন অফ হার্ট ভেন্ট্রিকল। So with the help of systolic and diastolic pressure, blood circulation occur in the heart. তারপর সার্কুলেশন অফ ব্লাড থ্রু হার্ট। ছবি একে এক্সপ্লেন করবেন, একটা ছবি দিবেন, চারটা দিয়ে নিন। টুয়েলভ এ নাম্বারটা কি বলছে? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কেমিক্যাল দ্যাট রিলিজ ইন দ্য ইনজোর্ড ব্লাড ভেসেল? একজনের অ্যান্সারটা দিতে বলো না, অবাক হবে। হ্যাঁ, থ্রম্বোপ্লাস্টিন, সবাই এরকমই লিখছে। এটা হলো হেপারিন। কি একটা? হেপারিন। একজনও পারলেন না, এটা নলেজ টেবিল কোশ্চেন। হেপারিন। এই যতগুলো কোশ্চেন আছে মনে রাখবেন, সবগুলো কোশ্চেনই বোর্ড রিলেটেড। বোর্ড রিলেটেড, শুধু একটু একটু মডিফিকেশন হয়েছে কথাগুলি। তো এই কারণে আপনারা এই কোশ্চেন গুলো না পারা মানে হলো বইয়ের কিছু কিছু পড়া মিসিং আছে। এটা হেপারিন, HEPARIN, হেপারিন। তো হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস অফ ইসোনোফিল এন্ড ব্যাসোফিল? দুইটা অ্যাক্টিভিটি সেপারেটলি হেডলাইন দিয়ে দিলে লিখবেন, ইসোনোফিল এন্ড ব্যাসোফিল। কোনটা? দুইটা আলাদা নাম আছে, ওই দুইটার নাম আলাদা করে লিখতে হবে। হ্যাঁ, হবে হবে। পয়েন্ট দেওয়া দরকার নাই, জাস্ট এক্সপ্লেনেশন দিবেন দুইটা হেডলাইন। সি নাম্বার, হোয়াট আর দ্য কজেস অফ দ্য মেনশন ডিজিজ? যেটা মনে রাখবেন, অ্যান্টাসিড খেলে ভালো হয় না, সেটা ঋষিকাশ একটু শুনেন। অ্যান্টাসিড খেলে ভালো হয় না, সেটা হাইপার টেনশন হবে না, কি হবে? সেটা হবে আহ হার্ট অ্যাটাক। তো স্ট্রোক, হার্ট অ্যাটাক করবে না। এই চ্যাপ্টার যেহেতু রিলেটেড হার্ট অ্যাটাক হবে, তাহলে সব জায়গায় অ্যান্টাসিডে কাজ না করলে, পেইন কন্টিনিউ বাড়লে সেটা বুঝতে হবে হার্ট অ্যাটাক। আচ্ছা, হাইপার টেনশন অন্য জিনিস। আচ্ছা, হার্ট অ্যাটাকের কজেস গুলো লিখবে। 3 নাম্বার, হোয়াট মেজার শুড বি টেকেন টু রিকভার মেনশন কন্ডিশন? তার মানে এর ক্ষেত্রে আইডেন্টিফাই করবেন এটা কোন ডিজিজ ছিল, তার সিমটমস গুলো লিখবেন। চায় নাই তাও না, কজেস দেখা লাগবে যেহেতু সি তে কজেস লিখছে। তার সিমটমস লিখবেন, কি কি জিনিস লিখছে। তারপর রিকভার মানে কি, তার রেমেডিস গুলো লিখবেন, কি কি করা লাগতে পারে। সবার শেষে কনক্লুশনের মধ্যে প্রিভেন্টিভ মেজার দিবেন, যে এগুলো করলে আর এটা হবে। তার মানে এটা একটু 4 মার্কস স্ট্যান্ডার্ড তৈরি করবে। আমি কি বললাম? আইডেন্টিফাই করবেন, একে ডিফাইন করবেন, সিমটমস গুলো লিখবেন, তার রেমেডিস লিখবেন, শেষে কনক্লুটিভ পার্টের মধ্যে প্রিভেন্টিভ মেজার করবেন। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো তাইলে এই পর্যন্ত আমি এই জিনিসগুলো আপনাদের একটা